মঠ লেনের অন্ধকার গলির ভিতরেই ঠাকুরমশাইয়ের স্থায়ী ঠিকানা। কিন্তু সেখানে আর আগের মতো প্রতি শনিবার মারবাড়ি মক্কেলদের ভিড় হয় না, কারণ আগের মতো পসার আর নেই ঠাকুরমশাইয়ের। কেউ যদি পথ ভুলে চলেও আসে, তাহলে ঠাকুরমশাই নিজেই বিনীতভাবে বলে দেয়, দুঃখিত, আমি আপনার কথা শুনেও কিছু করতে পারছি না। আমার আর শরীরে সে ক্ষমতা নেই। আমি এখন 60 বছর বয়সী এক বৃদ্ধ। বার্ধক্য আমার শরীরকে নুয়ে দিয়েছে আর স্মৃতিকে করেছে ভঙ্গুর। আমি আর আগের মতো কোনো তান্ত্রিক আচার সম্পূর্ণ করতে পারি না। অনেকবার হাত দেখার সময় মানুষের নাম ভুলে যাই, তাই আমার কাছে এসে কোনো লাভ নেই। শুধু তাই নয়, ঠাকুরমশাইয়ের কাছে তার দুই পুরনো গুণমুগ্ধ শ্রোতা বিভূতি আর কিশোরী এখন আর আগের মতো পাসিং শোয়ের বাক্স নিয়ে গল্প শুনতে আসে না। জমে ওঠে না মঠ লেনের সন্ধেগুলো আগের মতো অলৌকিক আড্ডায়, কারণ ঠাকুরমশাই নিজেই স্বীকার করেন, পুরনো গল্প মনে নেই আমার আর। বৃথা সময় নষ্ট হবে তোমাদের। ঠাকুরমশাই সমস্ত শক্তি ক্ষয় করে ফেলেছেন অপব্যবহার করতে করতে। তবু যে বৃদ্ধ একেবারে সাধারণ মানুষ হয়ে পড়েছেন তা নয়। তার একটা বিশেষ অদ্ভুত ক্ষমতা রয়ে গেছে, সেটা হলো চন্দ্র দর্শন। বারান্দায় চেয়ার পেতে বসে পূর্ণিমার রাতে তিনি এমন কিছু দেখেন যা সাধারণ মানুষের চোখে অদৃশ্য। এইভাবেই কেটে গেল 6 মাস। সেদিন ছিল বাদলার সন্ধে। টিপটিপ করে বৃষ্টি পড়ছিল অল্প বিস্তর। ঠাকুরমশাই ওনার অভ্যাসবশত একটা তন্ত্রের পুঁথি নিয়ে বসেছেন। সেই সময়ই ওনার খোলা সদরের সামনে এসে এক মধ্যবয়স্ক ব্যক্তি দাঁড়ালো। এসে প্রণাম জানিয়ে বলল, ঠাকুরমশাই, এই অধমের প্রণাম নেবেন। আমি অনেক দূর থেকে আপনার কাছে আসছি। আমার নাম যদুনাথ ভট্টাচার্য। আপনার নিবাস কোথায় যদুনাথ বাবু? আগে আমার নিবাস শালবনপুর গ্রামে, সেখান থেকেই ছুটতে ছুটতে এসেছি। যদি আপনার কৃপাধন্য হতে পারি তাহলে আমার এখানে আসা সার্থক হবে। আমার একটা ছোট মেয়ে আছে, বড়ই আদরের মেয়ে, নাম পূর্ণিমা। আর 4-5টা বাচ্চার মতোই সে খেলতো, হাসাহাসি করতো, সমবয়স্কদের সাথে নদীর ধারে জল আনতে যেত, আবার রাত হলে আমার সঙ্গে খেলা করত। আমি তখন দপ্তর থেকে বাড়ি ফিরতাম। বেশ ভালোভাবেই দিন কেটে যাচ্ছিল ঠাকুরমশাই। সুখের আতিশয্যে কোনো ভাবনাই ছিল না আমার। কিন্তু কথাটা বলেই যদুনাথ বাবু থেমে গেল। ঠাকুরমশাই কপালে ভাঁজ ফেলে বললেন, কিন্তু কি যদুনাথ বাবু? আপনি জানেন না ঠাকুরমশাই, আমার মেয়ে আর আগের মতো প্রাণ চঞ্চলা হাসি খুশি নেই। তার মধ্যে এক অদ্ভুত বদল এসেছে যে রাতারাতি আমার ঘুম কেড়ে নিয়েছে। একদিন দপ্তর থেকে বাড়ি ফিরলাম, ফিরতে ফিরতে বেশ সন্ধ্যা হয়ে গেল। গিয়ে দেখি বাড়িময় অন্ধকার, আর সেই আঁধারের মধ্যে থেকে আমার স্ত্রী মণিমালার কান্না স্বর ভেসে আসছে। শুনে আমি ডাকাডাকি শুরু করলাম, মণিমালা, ও মণিমালা, কি হলো গো? এমনভাবে ভর সন্ধ্যেবেলা কান্না জুড়ে দিয়েছো কেন? কিন্তু কথার উত্তর দেওয়ার বদলে সেই কান্নার শব্দ সন্ধ্যের নিস্তব্ধতাকে ছাপিয়ে ক্রমেই আমার কানে ধাক্কা মারতে লাগলো। দরজা ঠেলে ঢুকে পড়লাম ভেতরে। তারপর দেখি আমার স্ত্রী একপাশে কাঁদছে, আর তার পাশেই আমার মেয়ে পূর্ণিমা দাঁড়িয়ে আছে। ঘরের মধ্যে লণ্ঠনের আলো ছিল, আর সেই আলো তীব্রতায় উস্কে দিয়েই যা দেখলাম তাতে আমার বুকটা কেঁপে উঠল। পরিষ্কার দেখলাম পূর্ণিমা চোখের মনি নেই, আর সে বিড়বিড় করে কি যেন বলছিল। ঠাকুরমশাই প্রশ্ন করলেন, কি বলছিল যদুবাবু? আপনি শুনেছেন? হ্যাঁ, সে বিড়বিড় করে বলছিল, সকলকে সমূলে শেষ করে দেব, কেউ আমার হাত থেকে রক্ষা পাবে না। আমি আমার প্রতিশোধ স্পৃহা পূরণ করবই করব। আশ্চর্যের বিষয়, এই কণ্ঠ মোটেই আমার মেয়ে পূর্ণিমার ছিল না। আমি দৌড়ে তার কাছে গিয়ে দু কাজ সজোরে নাড়িয়ে তাকে স্বাভাবিক করার চেষ্টা করতে থাকলাম। বললাম, পূর্ণিমা, পূর্ণিমা, মা, কি হয়েছে তোর? পূর্ণিমা, এই তুই এভাবে কথা বলছিস কেন? এই! সে নির্বাক হয়ে শূন্য দৃষ্টি মেলে আমার দিকে চেয়ে রইল।
চেয়ে রইল ঠিকই, কিন্তু আমার দৃষ্টি একটুখানি ঘুরতেই দেওয়ালের দিকে চোখ পড়ল। সেখানে যা দেখলাম তাতে আমি বাকরুদ্ধ হয়ে গেলাম। ঘরের দেওয়াল জুড়ে অদ্ভুত সব চিহ্ন আঁকা। আর শুধু তাই নয়, তখনকার মতো পরিস্থিতি যদিও বা শান্ত হয়েছে, তবু 1 সপ্তাহ ধরে আমার মেয়েটা এমন সব চিহ্ন আঁকে যা আমি জীবনে কখনো দেখিনি। আমার ওইটুকু মেয়ে কোথা থেকে এইসব শিখলো আমার জানা নেই। এসবের পাশাপাশি মেয়ের এই কথা গ্রামের দাবানলের মতো ছড়িয়ে পড়ল। একদিন আমাকে গ্রামের বৃদ্ধ পুরোহিত ডেকে বললেন, বুঝলে যদু, তুমি একটু সতর্ক থেকো। গতি কিন্তু সুবিধের মনে হচ্ছে না। আমি জিজ্ঞাসা করলাম, মানে কি বলতে চাইছেন আপনি? তোমার মেয়েকে বাঁশবাগানের ধারে যে পুকুর পাড়, সেখানে দেখলাম। তার হাব ভাব দেখেই কিন্তু আমার মনে সন্দেহ উদ্রেক হলো। আপনি কি মনে করছেন একটু খুলে বলবেন? আমার পরিষ্কার মনে হচ্ছে কোনো প্রাচীন আত্মা তাকে অধিকার করেছে। আমি ওই কথা শুনে ঠাকুরমশাই রীতিমতো স্তম্ভিত হয়ে গেলাম। আমার ওই একরত্তি মেয়ের মধ্যে আত্মা ঢুকেছে শুনে বাহ্য জ্ঞান শূন্য হয়ে তার হাত ধরে করুণ স্বরে বললাম, দয়া করুন, আপনি পুরোহিত, আপনি যদি কিছু না করেন তাহলে কোথায় গিয়ে আমি আশ্রয় নেব? চিন্তা করো না, তোমার অবস্থাটা আমি ঠিক করতে না পারলেও একজন আছেন যিনি তন্ত্রে খুব বড় পণ্ডিত। বহু বছর আগে এই গ্রামে এসে গ্রামের জমিদার সদানন্দ বানুজ্জিকে বিপদ থেকে উদ্ধার করেছিলেন। আমিও তখন তার সঙ্গেই ছিলাম। উৎসাহিত হয়ে আমি জিজ্ঞাসা করলাম, কে তিনি, কোথায় থাকেন? তিনি হলেন তারানাথ চক্রবর্তী। আগে কোথায় থাকতেন জানা নেই, তবে সম্প্রতি কলকাতায় মঠ লেনে থাকেন। আমার ছোট ছেলে অজয় মাঝে মধ্যেই তাঁর দর্শন লাভ করতে যায়, বুঝলে। এই কথা শুনে আমি ঠিকানা জোগাড় করে আপনার কাছে এসেছি। আমার দৃঢ় বিশ্বাস, আপনি বৃদ্ধ হলেও আপনিই আমাদের শেষ আশ্রয়। এই সময় চারি এসে হুকো দিয়ে গেল। সেই হুকোর নলে টান দিতে দিতে ঠাকুরমশাই মনে করতে পারলেন না কি করবেন। তিনি দ্বিধায় পড়ে গেলেন। ইতস্তত কণ্ঠে বললেন, দেখুন, আমি অল্প বয়সে অনেক জায়গাতেই গিয়েছি, সব জায়গার কথা ঠিক মতো মনে নেই। আমি আপনাকে শুধু এইটুকু বলতে পারি, আমার দ্বারা কিছুই হবে না। আমার মন্ত্রভাণ্ডার শূন্য। কথাটা শুনে যদুবাবু ম্লান মুখে চেয়ে রইল। তা দেখে ঠাকুরমশাইয়ের একটু কষ্ট হলো। তাই শেষমেশ যেতে রাজি হয়ে তিনি বললেন, ঠিক আছে, আপনি এত দূর কষ্ট করে এসেছেন, আর আমার কাছ থেকে ফিরে যাওয়া এটাও আমার জন্য খুবই কষ্টের। আমি শক্তিহীন, স্মৃতিহীন, তবু চেষ্টা করব। ঠাকুরমশাইয়ের রাজি হওয়ার কথা শুনে যদুবাবুর চোখে জল এসে গেল। কিন্তু মঠ লেনের সেই ঘিঞ্জি ঘর থেকে বেরিয়ে যখন তারা অজপাড়াগা নিশিন্দেপুরে এসে পৌঁছল, তখন চারিদিকের গুমোট অন্ধকার আর থমথমে বাতাস দেখে ঠাকুরমশাইয়ের বুকের ভিতরটা কেমন যেন কু ডেকে উঠল। যদুবাবুর বাড়ির উঠোনে পা রাখতেই এক ঝলক ঠান্ডা বাতাস তাদের অভ্যর্থনা জানালো। সে বাতাস যেন হাড় অবধি কাঁপিয়ে দেয়। আসুন ঠাকুরমশাই, এই হলো আমার ভিটে। ওই দেখুন, দাবায় পূর্ণিমা বসে আছে। গত 2 দিন ও নড়াচড়া পর্যন্ত করেনি, শুধু মাটির দিকে চেয়ে আছে। ঠাকুরমশাই এগিয়ে গেলেন। লণ্ঠনের আলোয় পূর্ণিমার মুখের দিকে তাকিয়ে তিনি শিউরে উঠলেন। মেয়েটির চোখের মনি যেন স্বচ্ছ কাঁচের মতো হয়ে গেছে, যার ভিতর দিয়ে অনন্ত শূন্যতা দেখা যায়। ঠাকুরমশাই পূর্ণিমার সামনে বসে তার কপালে হাত রাখতে চাইলেন, কিন্তু হাতটা ছোঁয়ানোর আগেই হঠাৎ ওনার মনে হলো, তিনি এখানে কেন এসেছেন? যদুবাবুকে। আচ্ছা যদুবাবু, আমি ঠিক মনে করতে পারছি না, আপনার মেয়ের নামটা যেন কি বললেন? আর আর আমি এখানে কি করতে এসেছি বলুন তো? সে কি ঠাকুরমশাই, আপনি তো বললেন স্মৃতিহীন হয়েও আপনি চেষ্টা করবেন।
আমার মেয়ের নাম পূর্ণিমা, আপনি ওকে উদ্ধার করতে এসেছেন। ঠাকুরমশাই সজোরে নিজের কপাল চাপড়ালেন। ওনার অভিজ্ঞ তান্ত্রিক মন বিপদের সংকেত পেল। তিনি বুঝলেন এটা কোনো সাধারণ ভূতের আচর নয়, এটা আরো গভীর, আরো ভয়াবহ কিছু। তিনি কম্পিত হাতে ওনার ঝোলা থেকে এক মুঠো বিভূতি বের করে পূর্ণিমার দিকে ছুঁড়ে দিলেন। অমনি পূর্ণিমা এক বিকট চিৎকার করে উঠল, কিন্তু সেই চিৎকার কোনো মানুষের নয়, যেন সহস্র অতৃপ্ত আত্মার হাহাকার। তারানাথ, চিনেছ আমায়? চিনতে পারবে না, কারণ তোমার চেনার ক্ষমতা আমি শুষে নিচ্ছি। তুমি কে তাও তুমি ভুলে যাবে। এই গ্রাম, এই মানুষ, কারো কোনো পরিচয় থাকবে না। আমি মায়ার অতীত, আমি ছায়াতন্ত্রের অধিপতি। যদুবাবু প্রদীপ জ্বালান, চারিদিকে আগুনের বেষ্টনী তৈরি করুন। এ কোনো প্রেত নয়, এ হলো ছায়াতন্ত্র। এই অপশক্তি মানুষের রক্ত বা মাংস চায় না, এ চায় মানুষের স্মৃতি। যার স্মৃতি নেই তার অস্তিত্ব নেই। এ এক এক করে আমাদের মগজ থেকে অতীত খুঁড়ে বের করে নিচ্ছে। আমার সবচেয়ে শক্তিশালী রক্ষা কবচের মন্ত্রটা কি ছিল আমি ঠিক মনে করতে পারছি না। ঠাকুরমশাই দাওয়ার এক কোণে বসে পাগলের মতো নিজের মাথা চাপড়াতে লাগলেন। যদুবাবু ভয় তটস্থ হয়ে চারিদিকের প্রদীপ জ্বালিয়ে এক অগ্নিকুণ্ড তৈরি করল। পূর্ণিমা তখন দাওয়ার মাঝখানে পাথরের মূর্তির মতো বসে আছে, তার ঠোঁটে এক পৈশাচিক হাসি। ওং ওং হ্রিং, না রিং নয়, ওং ক্লিং মহাকালী। না যদুবাবু, মন্ত্রটা হারিয়ে যাচ্ছে। আমি শুরু করছি ঠিকই, কিন্তু মাঝপথে মনে হচ্ছে এক বিশাল অন্ধকার গহ্বর আমার শব্দগুলোকে গিলে নিচ্ছে। ঠাকুর মশাই, ওভাবে বলবেন না, আর একটু চেষ্টা করুন। ওই দেখুন পূর্ণিমা কেমন করে তাকাচ্ছে। পূর্ণিমা এবার খিলখিল করে হেসে উঠল। সে হাসি কোনো শিশুর নয়, যেন কোনো প্রাচীন কবরের ভিতর থেকে উঠে আসা প্রেতের বিদ্রুপ। কি হলো তারানাথ, তোমার মন্ত্রের ঝুলি কি তবে সত্যি শেষ হয়ে গেছে? যে নিজের নাম মনে রাখতে পারে না, সে নিজের গুরুর মুখ ভুলে গেছে, সে লড়বে আমার সঙ্গে? তুমি তো এক জ্যান্ত লাশ তারানাথ। তোমার অতীত আমি কৌশলে ভুলিয়ে দিয়েছি, এখন শুধু বর্তমানের এই কয়েকটা মুহূর্ত আঁকি। আমি তারানাথ, আমি তিব্বত গেছি, আমি কামাখ্যা গেছি, কিন্তু আমার গুরুর নাম কি? আমি প্রথম কার কাছে দীক্ষা নিয়েছিলাম মনে পড়ছে না, সব ধুয়ে মুছে যাচ্ছে যদুবাবু। আমি কে? আমি কেন এই অভিশপ্ত গ্রামে এলাম? আপনি মহাপুরুষ ঠাকুর মশাই, আপনি আমাদের বাঁচাতে এসেছেন। পূর্ণিমা মা, তুই শান্ত হ, ওকে ছেড়ে দে। চুপ কর যদু, আজ অমাবস্যার রাত। আজ চাঁদ যখন মাথার উপরে নেই, তখন এই মেয়ের শরীর হবে আমার স্থায়ী বাসভূমি, আর এই বুড়ো তান্ত্রিক হবে এক নামহীন মানুষ, যে নিজের পরিচয় খুঁজে বেড়াবে শ্মশানে শ্মশানে। রাত বাড়তে লাগলো। আকাশের মেঘ সরে গিয়ে প্রকাণ্ড এক পূর্ণিমার চাঁদ উকি দিল। সেই চাঁদের আলো
উঠোনে পড়তেই দেখা গেল এক অদ্ভুত দৃশ্য। পূর্ণিমার ছায়াটা মেঝের উপর ক্রমশ বড় হতে হতে ঠাকুরমশাইয়ের শরীরকে পেঁচিয়ে ধরছে। ঠাকুরমশাই এখন পুরোপুরি স্মৃতিহীন। তিনি ফ্যাল ফ্যাল করে চাঁদের দিকে তাকিয়ে রইলেন। ওনার চোখের মনি স্থির। আলো, ওই আলোটা কত চেনা, কিন্তু ওটা কি সূর্য নাকি কোনো আগুনের গোলা? যদুবাবু, আপনি কে? আমার বড় তেষ্টা পেয়েছে। আমি কি মরে যাচ্ছি? যদুবাবু দেখল ঠাকুরমশাই প্রায় অচেতন হয়ে পড়ছেন। পূর্ণিমা তখন দুহাত তুলে চাঁদের দিকে তাকিয়ে মন্ত্র পড়তে শুরু করেছে। ছায়াতন্ত্রের চূড়ান্ত মন্ত্র। বাতাসের শব্দে যেন হাজার হাজার কান্নার সুর মিশে গেল। গ্রামের কুকুরগুলো একযোগে ডেকে উঠল। ঠাকুরমশাই, জ্ঞান হারাবেন না, একবার তাকান, সব শেষ হয়ে যাচ্ছে। ঠিক সেই চরম মুহূর্তে যখন ঠাকুরমশাইয়ের চেতনার শেষ বিন্দুটি মুছে যাওয়ার উপক্রম, তখনই আকাশের সেই নীলচে চাঁদ ঠাকুরমশাইয়ের চোখের মনির উপর প্রতিফলিত হলো। এক অদ্ভুত শীতলতা ওনার মস্তিষ্কের শিরায় আঘাত করল। তিনি যেন অবিনশ্বর এক স্তব্ধতায় প্রবেশ করলেন। ওনার ঠোঁট দুটি নড়ে উঠল, কিন্তু এবার আর কোনো তান্ত্রিক মন্ত্র নয়, বরং এক অতি প্রাকৃত শূন্যতার শব্দ বেরিয়ে এলো। কোথায় এলাম আমি? এই শ্বেত শুভ্র প্রান্তর, আর আপনাকে তো আমি চিনি না, অথচ মনে হচ্ছে আপনার কোলেই আমি বড় হয়েছি। কে আপনি? আমি তোর রক্তে বইছি রে তারানাথ। আমি তোর পূর্বপুরুষ, তোর দাদু। তুই আজ যে ছায়াতন্ত্রের মুখোমুখি দাঁড়িয়েছিস, তার বীজ বোনা হয়েছিল আজ থেকে বহু যুগ আগে আমাদেরই বংশের হাতে। আমরাই একে অসম্পূর্ণভাবে এক অন্ধকার গহ্বরে আবদ্ধ করেছিলাম। সেই ছিদ্র দিয়ে আজ এই অপশক্তি বেরিয়ে এসছে পূর্ণিমা রাতে তোর উত্তরসূরিকে গ্রাস করতে। কিন্তু দাদু, আমি তো সব ভুলে গেছি। ও আমার নাম কেড়ে নিয়েছে, আমার মন্ত্র কেড়ে নিয়েছে। আমি এখন এক রিক্ত বৃদ্ধ। এই অপশক্তির সামনে আমি কিভাবে দাঁড়াবো? ভুল বলছিস তারানাথ। স্মৃতি কোনো বইয়ের পাতা নয় যে কেউ ছিঁড়ে নিলে তা শেষ হয়ে যাবে। স্মৃতি হলো তোর অস্তিত্বের ভুল। ও তোর মস্তিষ্ক থেকে তথ্য চুরি করছে ঠিকই, কিন্তু তোর রক্তে মিশে থাকা বংশ পরম্পরায় জ্ঞান ও স্পর্শ করতে পারেনি। মনে রাখিস, তন্ত্র শেখা যায় না, তন্ত্র হলো উত্তরাধিকার। তোর হাড়ের ভিতরে, তোর শিরায় শিরায় যে মন্ত্র বইছে, তাকে কোনো ছায়াতন্ত্র ছুঁতে পারবে না। কিন্তু আমি তো কোনো শব্দ মনে করতে পারছি না। চারিদিকটা অন্ধকার হয়ে আসছে। আমি কি বলে ওকে প্রতিহত করব? শব্দ খুঁজিস না, স্পন্দন খোঁজ। তোর বুকের ভিতরে যে ধুকপুকানি চলছে, ওটাই মহাকালের বীজ মন্ত্র। তুই নিজেকে সমর্পণ কর সেই মহাশক্তির কাছে যে তোকে জন্ম দিয়েছে। মনে কর, তুই শুধু তারানাথ নোস, তুই এই প্রাচীন বংশের শেষ রক্ষক। তোর স্মৃতির চাবিকাঠি তোর মনের ঘরে নয়, তোর হৃদস্পন্দনে লুকিয়ে আছে। স্মরণ কর তারানাথ, স্মরণ কর তোর রক্তে লেখা সেই শেষ লোক। হঠাৎ সেই শ্বেত আঙিনা কাঁপতে শুরু করলো। দাদুর অবয়ব ধীরে ধীরে ধোঁয়ায় মিশে যেতে লাগলো। কিন্তু যাওয়ার আগে তিনি ঠাকুর মশাইয়ের ললাটে নিজের তর্জনী দিয়ে এক তপ্ত তিলক এঁকে দিলেন। সেই স্পর্শে ঠাকুর মশাইয়ের সারা শরীরে যেন বিদ্যুৎ খেলে গেল। পর মুহূর্তেই তিনি ফিরে এলেন যদুবাবুর সেই উঠোনে।
ঠাকুর মশাই, ও ঠাকুর মশাই, পূর্ণিমা আপনার দিকে ঝাঁপিয়ে পড়ছে, ওর হাত থেকে আগুন বেরোচ্ছে। পূর্ণিমা তখন এক পৈশাচিক উল্লাসে ঠাকুর মশাইয়ের টুটি চিপে ধরার জন্য হাত বাড়িয়েছে। তার নখগুলো পশুর মতো লম্বা হয়ে গেছে, কিন্তু ঠাকুর মশাই এবার আর পিছিয়ে গেলেন না। তিনি স্থির হয়ে দাঁড়িয়ে রইলেন। ওনার চোখের সাদা ভাব কেটে গিয়ে সেখানে এক রক্তাভ জ্যোতি ফুটে উঠল। ঠাকুর মশাই এক মুহূর্তের জন্য চোখ বুঝলেন। ওনার সামনে ধেয়ে আসছে এক বিভীষিকা, যা ওনার রক্ত মাংস নয়, ওনার অস্তিত্বকে শুষে নিতে চায়। দাদুর কথাগুলো ওনার মনের মধ্যে বারবার প্রতিধ্বনিত হতে লাগলো। তন্ত্র হলো উত্তরাধিকার। তিনি বুঝতে পারলেন এই যুদ্ধে জিততে হলে ওনাকে এক চরম ত্যাগ স্বীকার করতে হবে। তুই আমার স্মৃতি চাস? তাই হবে। আমি আমার এই জীবনের সমস্ত ব্যক্তিগত স্মৃতি, আমার এই বৃদ্ধ শরীরের চেনা পরিচয় আজ এই যজ্ঞের আগুনে বিসর্জন দিচ্ছি। বদলে বদলে আমি জাগিয়ে তুলছি সেই শক্তিকে, যা আমার রক্তে সুপ্ত ছিল শত শত বছর ধরে। এ কি বলছেন ঠাকুর মশাই? আপনি সব ভুলে গেলে বাড়ি ফিরবেন কি করে? আমাদের চিনবেন কি করে? ঠাকুর মশাই কোনো উত্তর দিলেন না। তিনি আঙুল দিয়ে নিজের বুকের ঠিক মাঝখানে একটি প্রাচীন চিহ্ন আঁকলেন। ওনার চোখের কোণ দিয়ে দুফোঁটা জল গড়িয়ে পড়ল। সেটা বোধহয় ওনার শেষ ব্যক্তিগত স্মৃতি, ওনার প্রিয় কোনো মানুষের মুখ বা কোনো হারানো দিনের স্মৃতি। পরক্ষণেই ওনার দৃষ্টি হয়ে উঠল পাথরের মতো কঠিন। ওম ব্রহ্মরাক্ষসমর্দনায় বংশজ্যতে প্রকাশায় স্বাহা। আমি মুছে যাক, কিন্তু আমার পূর্বপুরুষদের রক্ত কথা বলুক। মুহূর্তের মধ্যে উঠোনের বাতাসের গতিপথ বদলে গেল। পূর্ণিমা, যার ভিতরে অপশক্তি দাপাদাপি করছে, সে হঠাৎ থমকে দাঁড়ালো। সে দেখল বৃদ্ধ ঠাকুর মশাইয়ের শরীর থেকে এক অদ্ভুত শ্বেত জ্যোতি বিচ্ছুরিত হচ্ছে। সেই জ্যোতিতে পূর্ণিমার সেই বিশাল আকার কালো ছায়াটা কুঁকড়ে ছোট হয়ে আসতে লাগলো। না, এ কি করছিস তান্ত্রিক? তুই তো নিজেকেই বুঝে ফেলছিস। তুই কে? তোর ঘর কোথায়? সব যে হারিয়ে যাচ্ছে। তুই তুই কি উন্মাদ? আমি উন্মাদ নই, আমি এখন মহাশূন্য। আর সেই শূন্যতায় তোর মতো তুচ্ছ ছায়ার কোনো জায়গা নেই। আমি আমার স্মৃতি বিসর্জন দিয়ে তোকে গ্রাস করছি। আয় আয়, আমার রক্তে মিশে থাকা সেই প্রাচীন ক্রোধের মুখোমুখি হ। ঠাকুর মশাই এগিয়ে গিয়ে পূর্ণিমার ললাটে নিজের সেই তপ্ত হাতটা ছোঁয়ালেন। অমনি এক তীব্র আলোর ঝলকানিতে পুরো গ্রাম আলোকিত হয়ে উঠল। যদুবাবু দুহাতে নিজের চোখ ঢেকে ফেললেন। এক কান ফাটানো আর্তনাদ শোনা গেল, যা ধীরে ধীরে মিলিয়ে গেল রাতের অন্ধকারে। পূর্ণিমার শরীরের সেই ছায়াটা টুকরো টুকরো হয়ে মাটির উপর ভেঙে পড়ল, ঠিক যেমন ভাঙা কাঁচ চুরমার হয়ে যায়। পূর্ণিমা, মা আমার! আলো স্তিমিত হয়ে এলে দেখা গেল পূর্ণিমা নিস্তেজ হয়ে মাটির উপর পড়ে আছে। তার চোখের সেই স্বচ্ছ ভাবটা কেটে গেছে, ফিরে এসেছে কালো মণি। আর তার পাশে দাওয়ার খুঁটি ধরে ধুকছেন ঠাকুর মশাই। ওনার মুখটা একদম শান্ত, কিন্তু দৃষ্টি বড়ই উদাস। যদুবাবু ছুটে গিয়ে পূর্ণিমাকে জড়িয়ে ধরে বলল, মা, মা, কথা বল মা। ওরে আমার মানি, ঠাকুর মশাই, আপনি অসাধ্য সাধন করেছেন, আপনি ভগবান। ঠাকুর মশাই ফ্যাল ফ্যাল করে যদুবাবুর দিকে তাকালেন।
নিশিন্দেপুর গ্রামের সেই ভয়ঙ্কর রাত এখন শান্ত। বাতাসে সেই হাহাকার নেই, নেই কোনো অশুভ শক্তির প্রভাব। ঠাকুরমশাই, ও ঠাকুরমশাই, কি অসাধ্য সাধন করলেন আপনি! হ্যাঁ, ওই ছায়া পিশাচটাকে একেবারে ধুলোয় মিশিয়ে দিলেন। এই গ্রামের মানুষ আপনার নাম যুগ যুগ ধরে মনে রাখবে। চলুন ভেতরে চলুন, একটু বিশ্রাম নেবেন। আপনি কে? আর আপনি আমাকে ঠাকুর মশাই বলছেন কেন? এটা কি আপনার বাড়ি? আমি এখানে কিভাবে এলাম? এ কি বলছেন? আমি যদুনাথ, আর আপনি তারানাথ চক্রবর্তী। কলকাতা থেকে আমার মেয়েকে বাঁচাতে আপনি এসেছেন। আপনি কিচ্ছু মনে করতে পারছেন না? ওই যে পূর্ণিমা, আপনার মন্ত্রের তেজেও এখন সুস্থ। পূর্ণিমা নামটি ভারী সুন্দর, আকাশের ওই চাঁদটার মতো। কিন্তু তারানাথ, এই নামটা আমার পরিচিত বলে মনে হচ্ছে না। আমার মনে হচ্ছে আমার ভিতরে কোনো এক বিশাল সমুদ্র ছিল, যা যা হঠাৎ শুকিয়ে গেছে। এখন এখানে শুধু এক দিগন্ত বিস্মৃত বালি। আমি কে, আমার ঘর কোথায়, কিছুই তো মনে পড়ছে না বন্ধু। যদুবাবু শিউরে উঠল। সে বুঝল ঠাকুর মশাইয়ের দাদুর সেই সাবধান বাণী সত্যি হয়েছে। বংশের সেই অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করতে গিয়ে ঠাকুর মশাই নিজেকে উৎসর্গ করেছেন, যার ফলে ওনার স্মৃতি সব লোপ পেয়েছে। হায় ভগবান, নিজেকে একেবারে নিঃস্ব করে দিলেন আমাদের জন্য। মোটলেনের সেই ঘর, কিছুই কি মনে নেই? আপনার সেই তন্ত্র সাধনার কথা? না, ও সব শব্দ আমার কাছে এখন অর্থহীন। কিন্তু জানেন যদুবাবু, এই স্মৃতি হারিয়ে যাওয়াতে কোনো দুঃখ নেই। এই যে দেখছেন আকাশের ওই রূপলি আলো, ওই আলোর দিকে তাকালে আমার মনে হচ্ছে আমি মুক্ত। আমার পূর্বপুরুষেরা যা অসম্পূর্ণ রেখেছিলেন, আজ যেন সেই ঋণের বোঝা আমার মাথা থেকে নেমে গেল। আমি এখন হালকা, একদম পালকের মতো হালকা। অন্ধকার কেটে গিয়ে সকালের সূচনা হচ্ছে। গ্রামবাসীরা একে একে যদুবাবুর উঠোনে জড়ো হতে লাগলো। তারা দেখলো এক বৃদ্ধকে, যিনি তাদের জীবন দান করেছেন, অথচ নিজে এখন এক পরিচয়হীন পথিক। আপনি কোথাও যাবেন না ঠাকুরমশাই, আপনি এই গ্রামেই থাকবেন। আমি আপনার সেবা করব। না যদুবাবু, যে পথ চেনে না তার কোনো গন্তব্য থাকতে নেই। আমি চললাম, হয়তো কোনো এক মোড়ে গিয়ে নিজের নামটা আবার খুঁজে পাব, অথবা এই শূন্যতা নিয়েই কাটিয়ে দেব বাকি জীবনটা। ঠাকুর মশাই ধীরে ধীরে উঠোন পেরিয়ে মেঠো পথের দিকে হাঁটতে শুরু করলেন। ওনার চলে যাওয়ার দিকে তাকিয়ে রইল গ্রামের সকল মানুষজন। আমাদের এই গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। যারা চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। শুধু বেল আইকনটি টিপে নোটিফিকেশন অন করে দিন, যাতে আমাদের পরবর্তী কাজগুলোর খবর সবার আগে আপনার কাছে পৌঁছয়। ধন্যবাদ।